সম্মানিত শিক্ষার্থীবৃন্দু আসসালামু আলাইকুম। বাংলা সাহিত্যের ইতিহাস 1 এর সাজেশন ক্লাসে আপনাকে স্বাগত। আমরা এই ক্লাসটিকে 4টি পার্টে ভাগ করেছি। তার প্রথম অংশে আলোচনা করা হয়েছে চর্যাপদ সংক্রান্ত বিষয় নিয়ে, দ্বিতীয় পার্টে কথা বলা হয়েছে অন্ধকার যুগ নিয়ে, এবং তৃতীয় পার্টে কথা বলা হয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য নিয়ে, এবং চতুর্থ পার্টে কথা বলা হয়েছে আরাকান রাজসভায় বাংলা সাহিত্যের চর্চা নিয়ে। আমরা এই বাংলা সাহিত্যের ইতিহাস 1 এই পত্রটিকে এই 4টি ক্লাসে বিভক্ত করেছি। আপনারা যারা এখনও এই 4টি ক্লাস দেখে নেননি, অবশ্যই এই ক্লাসগুলো করে তখন আপনারা এই সাজেশনটি ফলো করবেন। আর এই সাজেশনের মধ্যে আমরা যা কিছু দেওয়ার চেষ্টা করেছি সেগুলো এই ক্লাসগুলোর মধ্যেই নিহিত। অতএব আগে এই 4টি ক্লাস করে আপনাকে এই সাজেশনটি ফলো করতে হবে। আমরা এই সাজেশনকে 3টি পার্টে ভাগ করেছি, ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ। আমরা চেষ্টা করব যে প্রশ্নগুলোর উত্তর দেওয়া সম্ভব হয় সেগুলো একটু করে টাচ দেওয়ার, আর বাকিগুলো আমরা বলে দেব যে কোন ক্লাসটির মধ্যে কোন উত্তরগুলো রয়েছে। তো শুরু করছি ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিয়ে। শুরুতে দেখতে পাচ্ছি যে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের যুগকে কয়টি ভাগে ভাগ করেছেন? এর উত্তর হচ্ছে 5টি ভাগে ভাগ করেছেন। আমরা জানি যে বাংলা সাহিত্যের যুগকে 3টি ভাগে ভাগ করা হয়েছে, প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। এর মধ্যে রয়েছে অন্ধকার যুগ, শ্রী চৈতন্য যুগ ইত্যাদি। এই সবগুলো নিয়েই মূলত 5টি ভাগের কথা বলেছেন। এরপর রয়েছে যে ODBL কি? এটি হচ্ছে দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, একটি বই, যে বইয়ের মধ্য দিয়ে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় 1926 সালে চর্যাপদের ভাষা যে বাংলা তা তিনি প্রমাণ করেছেন। এরপর রয়েছে চর্যাপদ কে আবিষ্কার করেন? চর্যাপদ মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে এটি আবিষ্কার করেন নেপালের রাজ দরবার থেকে। এখানে কিন্তু কয়েকটি প্রশ্ন রয়েছে। এক হচ্ছে চর্যাপদ কে আবিষ্কার করেন, 2 হচ্ছে কত সালে আবিষ্কার করা হয়, 3 হচ্ছে মহামহোপাধ্যায় এটি কার উপাধি? সেক্ষেত্রে উত্তর হবে হরপ্রসাদ শাস্ত্রী এর উপাধি। চর্যা শব্দের অর্থ কী? চর্যা শব্দের অর্থ হচ্ছে আচরণীয় বা পালনীয়। এরপর রয়েছে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা কি? তিনি বলেছেন চর্যাপদের ভাষা হচ্ছে বঙ্গ কামরূপী। বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছেন, কেউ বলেছেন সান্ধ্য ভাষা, কেউ বলেছেন বাংলা ভাষা, কেউ বলেছেন বঙ্গ কামরূপী ইত্যাদি মতামত রয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কি? এটি হচ্ছে বুদ্ধিস্ট মাইস্টিক সংস। এটি কিন্তু 1960 সালে প্রকাশিত হয়। এটিও একটি বিখ্যাত গ্রন্থ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর। চর্যাপদের ভাষা যে বাংলা তা কে প্রমাণ করেন? দেখুন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ও ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় উভয় ব্যক্তি কিন্তু প্রমাণ করেছিলেন যে কিভাবে এই বাংলা ভাষার মধ্য দিয়ে ব্যাকরণগত দিক থেকে বা ঐতিহাসিক দিক থেকে কিভাবে এই চর্যাপদের পদগুলো আসলে বাংলা, তা কিন্তু প্রথমে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এটি ব্যাখ্যা করেন, কিন্তু পরবর্তী সময়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার মতটাকেই প্রাধান্য দিয়েছিলেন। এরপর রয়েছে চর্যাপদের একমাত্র মহিলা কবি কে ছিলেন? উত্তর হচ্ছে কুক্কুরিপা। এছাড়াও বিভিন্ন কবি রয়েছেন কান্নপা, লুইপা, ভুসুকুপা ইত্যাদি। তার মধ্যে একমাত্র মহিলা ছিলেন কুক্কুরিপা। চর্যাপদে ডম্বির বাস কোথায় ছিল? এটি হচ্ছে যে ডম্বি নগরের বাইরে বাস করতেন। এই উত্তরটি আপনাকে জানতে হবে। চর্যাপদ কোন সম্প্রদায়ের সাধন সঙ্গীত? এটি হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের সাধন সঙ্গীত। এটি কিন্তু সেই সময় অর্থাৎ 650 থেকে 950 বা 1200 এর মধ্যে রচিত হয়েছে। সেই সময় বৌদ্ধ সম্প্রদায় মূলত এটিকে রচনা করেছেন। চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেন কে? এটি হচ্ছে কান্নপা। কান্নপাকেই সবচেয়ে বেশি পদ রচয়িতা বলা হয়, এ কারণে তিনি 13টি পদ রচনা করেছেন। চর্যাপদে কোন ছন্দে রচিত? চর্যাপদ হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। আমরা জানি যে ছন্দ 3 প্রকার, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত আর হচ্ছে অক্ষরবৃত্ত। এর মধ্যে এই মাত্রাবৃত্ত হচ্ছে চর্যাপদের ছন্দ। এরপর রয়েছে যে কা আ তরুবর পাঞ্চবি ডাল কি? এটি হচ্ছে চর্যাপদের প্রথম একটি পদ, যার রচয়িতা হচ্ছেন লুইপা। চর্যাপদের পদকর্তা কতজন? চর্যাপদের পদকর্তা মূলত 23 জন, মতান্তরে 24 জন। এখানে 2টি মত পাওয়া যায়, আপনাকে এই 2টি তথ্য মনে রাখতে হবে। চর্যাপদের টিকাকার কে ছিলেন? মুনি দত্ত। এটি খুব ভালো করে মনে রাখতে হবে, চর্যাপদের টিকাকার ছিলেন মুনি দত্ত। চর্যাপদের তিব্বতী অনুবাদক কে? এটি হচ্ছে কীর্তিচন্দ্র। এটি 1938 খ্রিস্টাব্দে তিনি কিন্তু তিব্বতী ভাষা অনুবাদ করেন। চর্যাপদের কতটি পুঁথি পাওয়া গিয়েছে? এখানে 46.5টি পুঁথি পাওয়া গিয়েছে। চর্যাপদে কোন পদকর্তা নিজেকে বাঙালি বলে দাবি করেছেন? তিনি হচ্ছেন ভুসুকুপা। তিনি তার পদে বলেছিলেন যে আজই ভুসুকু বাঙালি ভইলি, অর্থাৎ আজ থেকে ভুসুকু বাঙালি হয়ে গেল, এরকম করে তিনি তার নিজেকে বাঙালি বলে দাবি করেছেন। মধ্যযুগের শ্রেষ্ঠ রচনা কোনটি? এটি হচ্ছে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। বলা হয় প্রাচীন যুগের শ্রেষ্ঠ রচনা হচ্ছে
চর্যাপদ, কিন্তু পরবর্তী যে যুগটি মধ্যযুগ, যেটা 1201 থেকে 1800 এর মধ্যে এই সময়টা, সেখানে কিন্তু খাঁটি বাংলায় রচিত একমাত্র কাব্যই হচ্ছে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি। এটিকে বলা হচ্ছে মধ্যযুগের শ্রেষ্ঠ কাব্য। বরুচ চণ্ডীদাসের শ্রেষ্ঠ রচনা কোনটি? এটি হচ্ছে সেই বরুচ চণ্ডীদাসের রচনা যার নামই হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এখানে মূলত শ্রীকৃষ্ণ, রাধা এবং বরাই এই তিন চরিত্রের মধ্য দিয়ে এখানে জীবাত্মা এবং পরমাত্মার মধ্যে একটা মেলবন্ধন দেখানো চেষ্টা করা হয়েছে। বাংলা সাহিত্যে সুলতানি যুগের কালসীমা নির্দেশ করো। এটি হচ্ছে সুলতানি যুগ হচ্ছে 1342 থেকে 1575 খ্রিস্টাব্দ পর্যন্ত। অন্ধকার যুগের কালসীমা এটি হচ্ছে 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত। আর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কারের নাম হচ্ছে বসন্ত রঞ্জন রায়। এই বসন্ত রঞ্জন রায় মূলত 1909 সালে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি আবিষ্কার করেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কত সালে আবিষ্কার হয়? 1909 সালে। এবং মধ্যযুগের কোন কবি মৈথিল কোকিল নামে খ্যাত? তিনি ছিলেন বিদ্যাপতি। তাকে মৈথিলি কোকিল নামে অভিহিত করা হয়। তার বিখ্যাত পদ হচ্ছে, হে সখী হামারি দুঃখের নাহি ওর, এ ভরা বাদর মাহ ভাদুর শূন্য মন্দির মোর। শূন্য পুরাণ এর রচয়িতাকে? এটি হচ্ছে রামাই পণ্ডিত। শূন্য পুরাণ হলো যে অন্ধকার যুগের একটি রচনা, যাকে অনেক পণ্ডিতরাই মনে করেন যে এই অন্ধকার যুগে কোনো সাহিত্যই রচনা হয়নি। তো আমরা বলতে পারি সেই সময়ের একটি সাহিত্য হচ্ছে এই শূন্য পুরাণ। এরপর রয়েছে শেখ শুভদয়া ইত্যাদি। রামায়ণের আদি রচয়িতাকে? এটি হচ্ছেন রামায়ণের আদি রচয়িতা হচ্ছেন বাল্মীকি। এবং শেখ শুভদয়া এর রচয়িতাকে? এটি হচ্ছেন যে হলায়ুধ মিশ্র। মহাভারতের প্রথম অনুবাদককে? এটি হচ্ছে যে কবীন্দ্র পরমেশ্বর। মহাভারতকে অনেকেই অনুবাদ করেছেন, তার মধ্যে প্রথম যে অনুবাদক তিনি হচ্ছেন এই কবীন্দ্র পরমেশ্বর। রামায়ণের অনুবাদককে? এটি হচ্ছে যে কৃত্তিবাস ওঝা। তো রামায়ণ, মহাভারত এগুলো ছিল সংস্কৃত ভাষায় রচিত, এগুলো পরবর্তী সময়ে বাংলাতে অনুবাদ করা হয়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কতটি খণ্ড রয়েছে? মোট 13টি খণ্ড রয়েছে। এখানে রাধা চরিত্রটি হচ্ছে মুখ্য চরিত্র। কবি মালাধর বসু কার কাছ থেকে গুণরাজ খান উপাধি লাভ করেছেন? এটি উত্তর হচ্ছে যে গৌরেশ্বরের কাছ থেকে গুণরাজ খান উপাধি তিনি লাভ করেছেন। রামায়ণের মহিলা অনুবাদক হচ্ছেন চন্দ্রাবতী। এই নামটি খুব ভালো করে মুখস্থ রাখতে হবে, কারণ এটা প্রায় সময় পরীক্ষায় চলে আসে। করচা কি? শ্রী চৈতন্য দেবের জীবনী গ্রন্থ জাতীয় রচনাই হচ্ছে করচা, যার শ্রী চৈতন্যের যে ডাক নাম তা ছিল নিমাই। এই নামটিও পরীক্ষায় আসে। চন্দ্রাবতী কে ছিলেন? চন্দ্রাবতী প্রথম বাঙালি নারী কবি। তিনি মনসামঙ্গল কাব্যের কবি দ্বিজে বংশীদাসের কন্যা ছিলেন। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবির নাম কি? এটি হচ্ছে শাহ মুহাম্মদ সগীর। তিনি ছিলেন মধ্যযুগের একজন বিখ্যাত কবি, যার মধ্য দিয়ে রোমান্টিক প্রণয় উপাখ্যানগুলো আমাদের কাছে এসেছে। তিনি রচনা করেছেন ইউসুফ জুলেখা। 12 মাসা কি? মঙ্গল কাব্যের নায়ক নায়িকার 12 মাসের যে দুঃখ, এই দুঃখের যে বিবরণ, তাকে বলা হচ্ছে 12 মাসা। 34 কি? 34 একাধিক চরণে প্রথম শব্দটি একই বর্ণ দ্বারা গঠিত হয়। বাংলা বর্ণমালার মধ্যে 34 বর্ণমালা বা অক্ষর ব্যবহার করে রচিত কবিতাকে বলা হয় 34। মনসামঙ্গল কাব্যের প্রথম রচয়িতাকে? এটি হচ্ছে কানা হরিদত্ত। আর চণ্ডীমঙ্গল কাব্যে কয় খণ্ডে রচিত? এটি মূলত 3টি খণ্ডে রচিত। মধ্যযুগের শ্রেষ্ঠ কবি, শেষ কবি এবং নাগরিক কবিকে? এখানে 3টি প্রশ্নের উত্তর একটি, সেটি হচ্ছে যে ভারতচন্দ্র রায় গুণাকার। তার একটি বিখ্যাত উক্তি রয়েছে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এরপর রয়েছে যে ব্রজবুলি ভাষা কি? যে ভাষা বাংলা ও মৈথিলি ভাষার সংমিশ্রণে তৈরি হয় তাকে বলা হয় ব্রজবুলি ভাষা। এটি কিন্তু প্রথম দেখিয়েছেন মৈথিলি কোকিল অর্থাৎ বিদ্যাপতি। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। উক্তির কার? এই উক্তিটি হচ্ছে যে চণ্ডীদাসের। মাগন ঠাকুর কে ছিলেন? মাগন ঠাকুর রোসাঙ্গ রাজসভার বাঙালি কবি ছিলেন। বিশেষ করে মাগন ঠাকুর এবং আলাওল, তারা কিন্তু এই রোসাঙ্গ রাজসভায় বসে এই কাব্য চর্চা করেছেন। নবীবংশকে রচনা করেন সৈয়দ সুলতান। নবীবংশ রচনা করেছেন। গীত গোবিন্দ কার রচনা? এটি ছিল জয়দেবের রচনা। এবং আলাওয়াল রচিত বিখ্যাত রচনা হচ্ছে পদ্মাবতী। তিনি পদ্মাবতীর মধ্য দিয়ে বিখ্যাত হয়েছেন। এছাড়াও তিনি অনেকগুলো অনুবাদ সাহিত্য রচনা করেছেন। মর্সিয়া শব্দের অর্থ কি? দেখুন, মর্সিয়া অর্থ হচ্ছে শোক বা বিলাপ করা। শ্রী কৃষ্ণ বিজয় রচনা করেন কে? মূলত মালাধর বসু, যার এক উপাধি হচ্ছে গুণরাজ খাঁ। গুলে বাকাওয়ালি কাব্যটিকে রচনা করেন
নওয়াজিস খান রচনা করেছিলেন এই গুলে বাকাউলি কাব্যটি। ভারতচন্দ্র রায়গুণাকার কোন রাজার সভাকবি ছিলেন? এটি হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের সভাকবি ছিলেন। ময়মনসিংহ গীতিকাগুলো কে সংগ্রহ করেন? ডক্টর দীনেশ চন্দ্র সেন। ময়মনসিংহ গীতিকাগুলোর একটি পালার নাম হচ্ছে মহুয়া পালা, একটি বিখ্যাত পালা হচ্ছে মহুয়া পালা, আর এই মহুয়া পালার নায়কের নাম হচ্ছে নদের চাঁদ। অন্নদামঙ্গল মধ্যযুগের কোন পর্যায়ে রচিত? এটি শেষ পর্যায়ে অর্থাৎ 1800 শতকে রচিত হয়। কবি গানের আদি গুরুকে? এটি উত্তর হচ্ছে গোজলাগুই। রামনিধি গুপ্ত কোন ধরনের গান রচনা করেন? এটি উত্তর হচ্ছে টপ্পা গান। দেওয়ানে মদিনা পালা রচয়িতাকে? এটি হচ্ছে মনসুর বয়াতি। কবি মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি কি ছিল? উত্তর হচ্ছে কবি কঙ্কন। তো পুঁথি সাহিত্যের জনপ্রিয় ও সার্থক কবির নাম হচ্ছে ফকির গরিবুল্লাহ। এই ছিল আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। আশা করি এখান থেকে আপনারা 10টি উত্তর কমন পেয়ে যাবেন। এরপর রয়েছে খ বিভাগ বা সংক্ষিপ্ত প্রশ্ন, যেগুলো আমরা আমাদের এই ক্লাসগুলোতে আলোচনা করেছি এবং পিডিএফগুলোতে এর উত্তরগুলো আমরা দিয়েছি। প্রথমে দেখতে পাচ্ছি যে চর্যাপদের ভাষাকে সান্ধ্য ভাষা বলা হয় কেন? দেখুন, হরপ্রসাদ শাস্ত্রী তিনি যখন এই চর্যাপদকে আবিষ্কার করেন তখন তিনি দেখেছেন এর ভাষা হচ্ছে অনেকটা আলো আধারী ভাষা, খানিকটা বোঝা যায় খানিকটা বোঝা যায় না, এই কারণে তিনি নাম দিয়েছেন সান্ধ্য ভাষা বা সন্ধ্যা ভাষা। আমরা কিন্তু এই উত্তরগুলো আমাদের ক্লাসে দিয়েছি, পিডিএফের মধ্যে রয়েছে। এরপর রয়েছে যে চর্যাপদে বর্ণিত সমাজের পরিচয় দাও। ওই সময়ে বিভিন্ন বিশেষ করে মাঝি, এরপরে কামার, কুমার, জেলে, এদের যে বৈচিত্র্যময় জীবনের পরিচয় তুলে ধরা হয়েছে এই চর্যাপদের মধ্যে, তা কিন্তু আমরা আলোচনা করেছি ক্লাসগুলোর মধ্যে। এছাড়াও পিডিএফও দেওয়া হয়েছে। এছাড়াও বলতে পারি তৎকালীন সমাজে যে বেশ্যাবৃত্তি রয়েছে তারও কথা বর্ণিত হয়েছে এই সমাজ পরিচয়ের মধ্য দিয়ে। এরপর রয়েছে দেখুন যে চর্যার ধর্মমত সম্পর্কে আলোচনা করো। আমরা বলতে পারি চর্যাপদ মূলত বৌদ্ধ সহজিয়া ধর্মের একটি সাধন সঙ্গীত, সেখান থেকে আমরা এটি পেয়েছি বাঙালিরা। তো সব মিলিয়ে বলতে পারি যে চর্যাপদের ধর্ম তা হচ্ছে বৌদ্ধ ধর্ম। এরপর রয়েছে চর্যাপদের নামকরণের বিষয়টি সংক্ষেপে লিখো বা আলোচনা করো। নামকরণ যে যা আচরণীয় আর যা আচরণীয় নয় এমন জায়গা থেকে কিন্তু এর নাম করা হয়েছে চর্যাপদ। এর আরেক নাম ছিল চর্যা, চর্যবি নিশ্চয়, সেখান থেকে কিন্তু এই নামটি চলে এসেছে। এরপর হলো প্রাচীন যুগের বাংলা সাহিত্যের নিদর্শনগুলো পরিচয় দাও। তো প্রাচীন যুগে যে বাংলা সাহিত্যগুলো ছিল এগুলোর নিদর্শন আমরা পিডিএফ এবং ক্লাসের মধ্যে দিয়েছি। এরপর রয়েছে মধ্যযুগের সাহিত্য ধারাগুলোর বর্ণনা। এই যে মঙ্গল কাব্য, এরপরে অনুবাদ সাহিত্য, এই যে বিভিন্ন করচা, জীবনী সাহিত্য, এই সবগুলোই কিন্তু আমরা আলোচনা করেছি এর বৈশিষ্ট্যের আলোকে। আমাদের ক্লাস বা পিডিএফের মধ্যে আপনারা এগুলো পেয়ে যাবেন। বৈষ্ণব পদাবলীর 5 জন পদকর্তার নাম লিখো। দেখুন, বৈষ্ণব পদ বা বৈষ্ণব পদাবলী ছিল মধ্যযুগের একটি বিখ্যাত রচনা। বিশেষ করে চণ্ডীদাস, জ্ঞানদাস, বিদ্যাপতি, তারা কিন্তু এই জয়দেব, এরা কিন্তু এই বৈষ্ণব পদাবলী লিখে জাতির কাছে শ্রেষ্ঠ হয়ে রয়েছেন। তো সেখান থেকে 5 জন পদকর্তার নাম কিন্তু আমরা লিখতেই পারবো। এরপর রয়েছে বৈষ্ণব পদাবলী সংক্ষিপ্ত অর্থে গীতিকবিতা ব্যাখ্যা করো। দেখুন, বৈষ্ণব পদাবলীর মধ্যেই কিন্তু মানুষের যে আবেগ, আকাঙ্ক্ষা, আশা ব্যক্ত হয়েছে, যা কিনা গীতিকবিতার একটা বৈশিষ্ট্য। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা সংক্ষিপ্ত অর্থে বলতে পারি যে বৈষ্ণব পদাবলীগুলো মূলত সংক্ষিপ্ত অর্থে গীতিকবিতা। এরপর রয়েছে যে চৈতন্য যুগের বৈশিষ্ট্যসমূহ কি? এরপর রয়েছে চৈতন্য যুগের বৈশিষ্ট্যসমূহ কি? এরপর 34 কি? এরপর রয়েছে যে মঙ্গল কাব্যের জনপ্রিয়তা কারণ। মঙ্গল কাব্য এমন কাব্য যে কাব্য পাঠ করলে মঙ্গল হয়, যে কাব্য শ্রবণ করলেও মঙ্গল হয়, যে কাব্য ঘরে রাখলেও মঙ্গল হয়। এই বিভিন্ন দৃষ্টিকোণ থেকে কিন্তু সেই মধ্যযুগে এই মঙ্গল কাব্যের জনপ্রিয়তা অত্যাধিক হয়েছে। এর ব্যাখ্যা আমরা দিয়েছি পিডিএফের মধ্যে। মুকুন্দরাম চক্রবর্তীকে দুঃখবাদী কবি বলা হয় কেন? তিনি এত সুন্দর করে বা নিখুঁতভাবে মানুষের দুঃখকে বর্ণনা করতে পারেন যা আর অন্য কোনো কবি মধ্যযুগে দেখাতে পারেননি। সেই দৃষ্টিকোণ থেকে তাকে বলা হয় দুঃখবাদী কবি। ভারতদত্ত কোন কাব্যের চরিত্র? সংক্ষেপে তার পরিচয়, এটি আমরা একটু আগেই কথা বলেছি। এরপর আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই যে আমাদের বিখ্যাত একটি উক্তি, হ্যাঁ, এটিও কিন্তু আমরা আলোচনা করেছি আমাদের ক্লাস বা পিডিএফের মধ্যে। মঙ্গল কাব্যের প্রধান বৈশিষ্ট্যগুলো নিয়ে কথা বলা হয়েছে। শাহ মোহাম্মদ সগিরের সংক্ষিপ্ত পরিচয় আমরা কথা বলেছি যে শাহ মোহাম্মদ সগির ছিলেন মধ্যযুগের বাঙালি মুসলিম কবির অন্যতম একজন। তিনি ইউসুফ জুলেখা রচনা করে বিখ্যাত হয়েছেন। মধ্যযুগের মর্সি সাহিত্যের পরিচয়, যে সাহিত্যের মধ্য দিয়ে কারবালার ঘটনাকে
আলোকপাত করা হয় তাকে বলা হয় মরসি সাহিত্য, আর তার পরিচয় আমরা দিয়েছি আমাদের পিডিএফে। ডাক ও খনার বচন বলতে কি বোঝায়? এরপর রয়েছে যে রূপকথা ও উপকথার মধ্যে পার্থক্য। এরপর রয়েছে আমাদের গ বিভাগ বা রচনামূলক প্রশ্ন। এই প্রশ্নগুলো আপনাকে অবশ্যই টাচ করতে হবে। এই প্রশ্নগুলো উত্তরের মধ্য দিয়ে আপনাকে যে কোনো প্রশ্নই করুক না কেন আপনি কিন্তু তার উত্তর করে আসতে পারবেন। প্রথমে দেখতে পাচ্ছি যে চর্যাপদের শিল্প মূল্য নির্ণয় করো। আমরা এই চর্যাপদের ক্লাসটিকে এমন করে সাজিয়েছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে পার্ট বাই পার্ট একদম শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে আলোচনা করেছি, যার মধ্য দিয়ে আপনাদের এমন কোনো প্রশ্ন নেই যেটি কিনা এখান থেকে উত্তর আপনি পেয়ে যাবেন না। বিশ্বাস না করলে আপনারা ক্লাসটি করে দেখতে পারেন। এরপর রয়েছে আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নাটকীয়তা আলোচনা করো। আমরা একটু আগে কথা বলেছি যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে প্রধান তিনটি চরিত্র রয়েছে রাধা, কৃষ্ণ এবং বরাই, এর মধ্য দিয়ে নাটকীয়তা আলোচনা করা হয়েছে। বিশেষ করে যখন এই কৃষ্ণ রাধার রূপ গুণ দেখে মুগ্ধ হয়েছে তখন তিনি তার কাছে প্রেম ভিক্ষা করেছে, তখন কিন্তু সে রাজি হয়নি, কিন্তু পরবর্তীতে যখন রাধা তার কাছে ফিরে আসে তার কাছে প্রেম বিলিয়ে দেওয়ার জন্য, ঠিক সেই সময় কিন্তু কৃষ্ণ আবার তার মুখকে ফিরিয়ে নিয়ে সে বৃন্দাবন বা অন্য কোথাও চলে যায়। এইভাবে দেখা যায় যে তখন সে ফিরে আসে সে কিন্তু তাকে ধরা দেয়নি। এর মধ্য দিয়ে মূলত নাটকীয়তা এখানে দেখা যায়। এরপর রয়েছে আমাদের চর্যাপদের ভাষা বাংলা, মৈথিলি নাকি তিব্বতী। এটি আমরা কথা বলেছি আমাদের চর্যাপদ ক্লাসটির মধ্যে। আমরা দেখিয়েছি যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় কীভাবে তেনারা এই চর্যাপদকে বিভিন্ন ব্যাকরণিক দিক থেকে তারা প্রমাণ করেছেন আসলেই চর্যাপদ হচ্ছে বাংলা সাহিত্যের একটি অংশ, যা কিনা মৈথিলি বা তিব্বতী ভাষাভাষী যে বিখ্যাত ব্যক্তিবর্গ রয়েছেন তারা কিন্তু অতটা জোরালো করে প্রমাণ করতে পারেননি। তো সেখান থেকে আমরা এর উত্তরটি পেয়ে যাব। এরপর রয়েছে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ। আমরা অন্ধকার যুগ নিয়ে কথা বলেছি 1201 থেকে 1350 খ্রিস্টাব্দের মধ্যে। অনেকেই মনে করেন যে এই সময়ের মধ্যে খুব একটা সাহিত্য রচনা হয়নি, তারপরও আমরা দেখতে পাই যে শূন্য পুরাণ, শেখ শুভদয়া এর মতো বিখ্যাত না হলো এই মোটামুটি এই কাব্যগুলো রচনা করা হয়েছে। তো অনেকেই মনে করেন যে অন্ধকার যুগকে আসলে অন্ধকার যুগ না বলে সীমিত সাহিত্যের যুগ বলা শ্রেয়, কেননা সেখানেও আমরা দেখতে পাই কিছু না কিছু সাহিত্য রচনা করা হয়েছে। এবার রয়েছে যে মধ্যযুগে বাংলা সাহিত্যে বৈষ্ণব পদাবলীর প্রধান কবিদের অবদান, বিশেষ করে আমাদের চণ্ডীদাস, জ্ঞানদাস, বিদ্যাপতি এই বিখ্যাত কবিদের মধ্য দিয়ে কিন্তু মধ্যযুগের বৈষ্ণব পদাবলীর যে ধারা তা কিন্তু আলোচিত হয়েছে। এরপর রয়েছে যে সুলতানি আমলে মুসলমান শাসকদের পৃষ্ঠপোষকতায় কিভাবে বাংলা সাহিত্যের শ্রীবৃদ্ধি ঘটেছিল। দেখুন আমরা স্পষ্টত দেখতে পাই যে মধ্যযুগে এই সময়টিতে আলাওয়াল থেকে শুরু করে মাগন ঠাকুর থেকে শুরু করে শাহ মাহমুদ সগির এই ব্যক্তিবর্গরা কিভাবে এই বাংলা সাহিত্যের শ্রীবৃদ্ধি ঘটিয়েছেন। আমরা কিন্তু এটাকে পার্ট বাই পার্ট আলোচনা করেছি পিডিএফ এবং ক্লাসের মধ্যে, আপনারা অবশ্যই দেখে নেবেন। এরপর রয়েছে যে মধ্যযুগে বাংলা সাহিত্যের বিকাশে অনুবাদ সাহিত্যের ভূমিকা। দেখুন ভূমিকা অনস্বীকার্য। মধ্যযুগটাকেই বলা হচ্ছে যে অনুবাদ সাহিত্যের একটি যুগ, সেখানে প্রচুর পরিমাণে আমরা সাহিত্য দেখিয়েছি যেগুলো অনুবাদ হয়েছে। মঙ্গল কাব্য কি, চণ্ডী মঙ্গল কাব্যের বিভিন্ন কবিদের পরিচয় আমরা কথা বলেছি আমাদের মঙ্গল কাব্যগুলোতে। মধ্যযুগের বাংলা সাহিত্যের মুসলিম কবিদের অবদান, এই যে মুসলমানদের অবদান আমরা কোনোভাবে এখানে অস্বীকার করতে পারবো না, কারণ প্রচুর মুসলিম কবি সাহিত্যিক এই যুগটাকে আলোকিত করেছেন। এরপর রয়েছে মধ্যযুগের বাংলা প্রণয় উপাখ্যানের সংক্ষিপ্ত পরিচয়। এই যে ইউসুফ জুলেখা, লাইলি মজনু, এই যে আমাদের প্রণয় উপাখ্যানগুলো রয়েছে এগুলো ছিল আমাদের মধ্যযুগের একটি গুরুত্বপূর্ণ সাহিত্য। আরাকান রাজসভায় বাংলা সাহিত্যে চর্চা সম্পর্কে আলোচনা করা। আরাকান হচ্ছে বর্তমান মিয়ানমারের একটি অংশ, সেখানে বাংলা সাহিত্য চর্চা করা হয়তো ঠিক এই মধ্যযুগে। তো সেটি আমরা কথা বলেছি চিত্রের মধ্য দিয়ে বা গ্রাফ বা ম্যাপের মধ্য দিয়ে আমরা দেখানোর চেষ্টা করেছি ঠিক কোন জায়গাটিকে বলা হচ্ছে আরাকান এবং সেখান থেকে কীভাবে মুসলমান সাহিত্যিকরা এই বাংলাকে চর্চা করেছিলেন। লোকসাহিত্য কি, মধ্যযুগে বাংলা লোকসাহিত্যের বিভিন্ন শাখার পরিচয় দাও, আমরা আমাদের ক্লাসে রয়েছে এগুলো। এবং সর্বশেষ কথা বলছি দোভাষী পুঁথি রচিত হওয়ার ব্যাখ্যা করো। দুজন প্রধান দোভাষী পুঁথি রচনাকারী কবি সম্পর্কে আলোচনা করো। এই সব উত্তরই আপনি পেয়ে যাবেন আমাদের এই 4টি ক্লাসের মধ্যে। এছাড়াও তো রয়েছে আমাদের পিডিএফ। এতক্ষণ ধরে এই ক্লাসটি উপভোগ করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ।